প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ট্রুম্যান এবং মার্শাল পরিকল্পনা কি। 2024-এর ক্ষেত্রে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দুটো মিলে একটা প্রশ্ন হবে। 8 নম্বরের প্রশ্ন তোমরা জানো। তো এই 8 নম্বরের প্রশ্নটা আমরা একটু আলোচনা করে নিই। কী আলোচনা করব আমি লাস্ট অব দি ভিডিওটা দেখবার জন্য বলছি। এটা কঠিন বলে মনে হলেও কিন্তু একদম সহজ করে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। ট্রুম্যান পরিকল্পনা আজকে দিয়েছি। ট্রুম্যান নীতি বা পরিকল্পনা কি? ট্রুম্যান কে? ট্রুম্যান হচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি, হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি। তিনি 17 মার্চ 1947 সালে তিনি একটা পরিকল্পনা ঘোষণা করেছিলেন বা একটা নীতি ঘোষণা করেছিলেন। সেটি তার নাম অনুযায়ী নাম হয় ট্রুম্যান নীতি। সেটা কোথায় এই পরিকল্পনাটা তিনি বলেছিলেন? না, নিজের দেশের মার্কিন কংগ্রেসে, পার্লামেন্টে। আমরা যেমন আমাদের ভারতে পার্লামেন্ট হাউস বলি, যেখানে গিয়ে আমাদের সাংসদরা যেখানে গিয়ে বসেন, পার্লামেন্ট হাউস, নিম্নকক্ষ বলা হয় বা আইনসভায় বলা হয়। সেইখানে তিনি প্রথম এই হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি 1947 সালের 17 মার্চ তিনি এই নীতিটা ঘোষণা করেন। তাহলে পরিষ্কার হলো কে ঘোষণা করলো, কত সালে ঘোষণা করলো, কোথায় ঘোষণা করলো, কার নাম অনুযায়ী নাম হলো, টোটালটাই এর মধ্যে রয়েছে। এরপরে দেখো যেটা আমরা লেখাবো সেটা হচ্ছে যে এই ট্রুম্যান নীতির বক্তৃতাটা কি। এই যে 1947 সালের 17 মার্চ তিনি যে বক্তৃতাটা দিলেন, এই বক্তব্যটা কি? আমি বক্তব্যটাকে এখানে 4টে লাইনে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, 4টে লাইনে। এবং মনে রাখবে, নাম্বার 1, গণতন্ত্রকে রক্ষা করা। বক্তব্যের মূল কথা ছিল কি হ্যারি ট্রুম্যানের? এক হচ্ছে পৃথিবীতে গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্র মানে আমরা জানি সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এগুলো তো গণতন্ত্রের এক একটা পার্ট। এছাড়া থাকবে কি অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো কিন্তু এক একটা পার্ট গণতন্ত্রের। বাসস্থান, খাদ্যের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ব্যক্তি স্বাধীনতা অধিকার, দেখো অনেকগুলো পার্ট আছে। তাহলে এইগুলো আধুনিক যুগে আমাদের ভারতবর্ষে আমরা কিন্তু এইগুলো কিন্তু সব আমরা পাই বা মেনে চলছি বা এইগুলো নিয়েই আমরা আছি। এটা গণতন্ত্র। রাজতন্ত্রের উল্টোটা, এইগুলো একটাও থাকে না, সেখানে রাজা যা বলে তাই। যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। কোথায়? পৃথিবীতে যে কটি দেশ আছে সমস্ত দেশগুলোর মধ্যে গণতন্ত্র রক্ষা করতে হবে। 2, গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে রক্ষা করা। যে সমস্ত রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র সেগুলোকে রক্ষা করা। তাহলে গণতন্ত্র দিয়ে আমরা 2টো লাইন লিখতে পারি। 1, গণতন্ত্রকে রক্ষা করা। 2, গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকেও রক্ষা করতে হবে। 3, স্বাধীনতা রক্ষা। কোন স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ভোগ করার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, প্রতিবাদ করার স্বাধীনতা, নিরাপত্তাহীনতায় বসবাস করার স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা, সাম্য মৈত্রীর স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা, ধর্মচারণ পালন করার, ভোটদানের স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা কে রক্ষা করা? কে বললেন? হ্যারি ট্রুম্যান বলছেন। আর কি? লাস্টের নাম্বার 4, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করা। অখণ্ডতা মানে কি? আমাদের দেশের নাম মনে করো, আমাদের দেশ ভারতবর্ষ। কটি? 29টা রাজ্য নিয়ে ভারতবর্ষ। তো এই 29টা রাজ্য আমাদের এই ভারতবর্ষ মিলেমিশে একাকারও আমরা হয়ে আছি। ক্লিয়ার? তাহলে 29টা রাজ্য যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা আলাদা যদি রাষ্ট্র গঠন করে, তাহলে এই ভারতবর্ষ থাকবে? থাকবে না। তাহলে এর অখণ্ডতা কি থাকলো? অখণ্ডতা মানে কি? ঐক্য, একসঙ্গে থাকা। এটা কি থাকলো না। তাহলে সেই দেশটা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে ভারতবর্ষে এই একটা বলয়ের মধ্যে আবদ্ধ রাখতে হবে এবং এটাকেই বলা হয় অখণ্ডতা রক্ষা করা। কোনো যদি রাজ্য মনে করে আমি আলাদা হয়ে যাব, পারবে না, সে অধিকার আমাদের ভারতীয় সংবিধানে নেই। কিন্তু কোনো বিদেশি শক্তি এসে এক একটা রাজ্যগুলোকে যদি সে আক্রমণ করে সেই রাজ্যগুলোকে সে দখল করে নেয় এবং আমাদের দেশের সমস্ত রাজ্য একসঙ্গে মিলে তার যদি প্রতিবাদ না করে বা তার প্রতিরোধে যদি না করে, তাহলে সেই রাষ্ট্রের অখণ্ডতা থাকলো না। আস্তে আস্তে যেমন ব্রিটিশ ভারতবর্ষে প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, এরকম আস্তে আস্তে একের পর এক রাজ্যগুলোকে যেমন গ্রাস করে নিয়ে টোটালটাই ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল। ভারতের অখণ্ডতা ছিল না, ঐক্য ছিল না, যার ফলে ব্রিটিশরা পেয়ে গেল সেই সুযোগটা। ঠিক তেমনি পৃথিবীতে ছোট দেশ আছে,
মনে করো আমাদের দেশের রাজ্যগুলোকে পৃথিবীর মধ্যে মনে করো ছোট ছোট রাজ্য, ছোট দেশও আছে। তাহলে ছোট দেশ যেমন আছে তাদের অখণ্ডতা রক্ষা করতে হবে, তাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, তাদের নিজস্ব মৌলিকত্ব, নিজস্ব স্বাধীনতা সেটাকে রক্ষা করতে হবে। তাহলে এই যে কথাগুলো বলছেন তিনি কে? হ্যারি ট্রুম্যান। কি বলছেন ট্রুম্যান? যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে রক্ষা করতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে, পাশাপাশি একটা রাষ্ট্রের, একটা দেশের যে অখণ্ডতা সেটাকেও রক্ষা করতে হবে। আজকে দার্জিলিং যদি আলাদা হয়ে যায়, আজকে কাশ্মীর যদি আলাদা হয়ে যায়, বা কুচবিহার যদি আলাদা হয়ে যায়, তাহলে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের কোনো রাজ্যের বা কোনো দেশের পক্ষে এটা সমীচীন হবে না, এটা নিরাপদ নয়, এবং সেটা শত্রুরা সুযোগ বুঝে সেখানে কোপ মারে এবং দেশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক এই কথাগুলো তিনি বলেছিলেন 1947 সালের 17ই মার্চ। কে? হ্যারি ট্রুম্যান। আচ্ছা, এতদিন পরে এসে 1947 সালের পরে এসে হ্যারি ট্রুম্যানের এই কথা বলার প্রয়োজন হলো কেন? কী ছিল পেছনে লজিকটা আমরা আসবো। তাহলে বক্তৃতাটা আমরা লিখলাম যে সমস্ত দেশের এইগুলো টোটাল রক্ষা করার দায়িত্ব কে নিয়েছে? বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এই টোটাল দায়িত্বটা নিয়েছে। অর্থাৎ গণতন্ত্র রক্ষা করা, গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করা, এই দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে যে এইগুলোকে সে রক্ষা করবে। কে বলছেন? হ্যারি ট্রুম্যান। আচ্ছা, এরপরে কি ট্রুম্যানের আর কি লক্ষ্য ছিল? এবারে আসছি পেছনের যে যুক্তিটা কি। এক ইউরোপের ভূখণ্ডের বাইরে যে সমস্ত সোভিয়েত প্রভাব ও প্রতিপত্তি আছে, সোভিয়েত রাশিয়ার যে সমস্ত দেশে ইউরোপের ভূখণ্ডের বাইরে সোভিয়েত রাশিয়ার যে প্রভাব প্রতিপত্তি আছে, কি করা? মূলত সেটাকে প্রতিরোধ করা। মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে যে সোভিয়েত রাশিয়া একের পর এক ইউরোপের ভূখণ্ড ছাড়িয়ে এশিয়া বা অন্যান্য মহাদেশে তার প্রভাব বাড়ছে। সেখানে কি মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে? একদম চুপ করে বসে থাকবে না। সে এশিয়া হতে পারে, আফ্রিকা হতে পারে, লাতিন আমেরিকা হতে পারে, ইংল্যান্ড হতে পারে, বা ইউরোপের কোনো দেশ হতে পারে। সমস্ত জায়গায় রাশিয়ার সাম্যবাদী ভাবধারা প্রসার হচ্ছে, এটা একদম মেনে নিতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই হ্যারি ট্রুম্যান তিনি তার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের ভূখণ্ডের বাইরে বিশ্ব জুড়ে সোভিয়েত প্রভাব ও প্রতিপত্তি, এই প্রভাব বাড়ছে, তার প্রতিপত্তি বাড়ছে, তার একটা বলয় তৈরি হচ্ছে, এই বলয়কে ধ্বংস করতে হবে। তার জন্যই ট্রুম্যান নীতি। 2, সোভিয়েত শক্তি বলয়ের পাল্টা বিকল্প হিসাবে পশ্চিমী পুঁজিবাদী জোট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগী দেশ ছিল পশ্চিমী। সেই পশ্চিমী যে দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল, সেই রাষ্ট্রগুলোকে নিয়ে কি করছে? মার্কিন যুক্তরাষ্ট্র একটা জোট গঠন করছে, এবং সেই জোট গঠনটা রাশিয়ার পাল্টা জোট গঠন তিনি শুরু করে দিলেন। কে? হ্যারি ট্রুম্যান। তাহলে হ্যারি ট্রুম্যানের মূলত লক্ষ্য আমরা কটা দেখতে পাচ্ছি? দুটো। এক, ইউরোপের ভূখণ্ডের বাইরে সোভিয়েত রাশিয়ার যে আগ্রাসন, যে প্রভাব, যে প্রতিপত্তি, তার যে ক্ষমতা বেড়ে যাচ্ছে, সেটা কোনো মতে মেনে নিতে পারছে না হ্যারি ট্রুম্যান বা মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাকে আটকাতে হবে। 2, আমরা কি দেখছি? সোভিয়েত শক্তি বলয়, অর্থাৎ সোভিয়েত যেখানে যেখানে প্রভাব বিস্তার করেছে সাম্যবাদী ভাবধারার দ্বারা, সেই সমস্ত জায়গায় প্রভাব বিস্তার করেছে, এবং এই প্রভাব বিস্তার করার পাল্টা আর একটা মার্কিন প্রভাব বিস্তারের একটা চাপ, একটা বলয় তৈরি করবার জন্য হ্যারি ট্রুম্যান কিন্তু এই ঘোষণাটা করলেন। এবারে আমরা কি দেখব? হ্যারি ট্রুম্যান কি বলছেন? হ্যারি ট্রুম্যান আবারও বলছেন যে এই সমস্ত দেশগুলো যদি কোনো সংগঠিত কোনো সংগঠন ভাষাভিত্তিক হতে পারে, ধর্মভিত্তিক হতে পারে, জাতিগোষ্ঠী হতে পারে, সেই ধর্মভিত্তিক, ভাষাভিত্তিক বা জাতিগোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, তাদের হাত থেকে সেই রাষ্ট্রকে মুক্ত করার দায়িত্ব কার? মার্কিন যুক্তরাষ্ট্র। ও দায়িত্ব নিয়েছে। বোঝা গেল কি বলেছি? তাহলে এই যে দেশগুলো আছে গণতান্ত্রিক রাষ্ট্র, সেইখানে যদি কেউ সন্ত্রাস চালায়, সেখানে গিয়ে যদি প্রভাব বিস্তার করে, তাকে জব্দ করার বা তার থেকে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে রক্ষা করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে। তাহলে এটাও আমরা দেখছি এই লক্ষ্যের মধ্যে লুকিয়ে আছে। নেক্সট কি আছে? এর পাল্টা হিসাবে সোভিয়েত রাশিয়ার আগ্রাসনকে রুখার জন্য পাল্টা হিসাবে আমরা কি দেখছি? যে গ্রিস এবং তুরস্ককে $40 কোটি সাহায্য করছে। কে? মার্কিন যুক্তরাষ্ট্র। কেন? তার প্রভাব বৃদ্ধি করবার জন্য। সোভিয়েত রাশিয়াও তার সাম্যবাদী ভাবধারা দিয়ে আমরা দেখব বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ
থেকে যেমন তার প্রভাব বিস্তার করবার জন্য সে যেমন সাহায্য করছে, ভিয়েতনাম কিউবাকে সাহায্য করছে, ঠিক তেমনি আমরা দেখব যে গ্রিস এবং তুরস্ক ওকে সাহায্য করবার জন্য টাকা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য কি? গ্রিস এবং তুরস্কে মার্কিন প্রভাব বাড়বে, সোভিয়েত প্রভাব যাতে ওখানে না বিস্তার করতে পারে। আর কি দেখলাম যে গ্রিস এবং তুরস্কের সাহায্যদানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এটাও সিদ্ধান্ত নিয়েছিল যে সোভিয়েতের পাল্টা হিসাবে আমরাও ওরা যেখানে যেখানে ওরা আর্থিক প্যাকেজ দেবে বা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোকে ওরা যে যে সুযোগ সুবিধা দেবে মার্কিন যুক্তরাষ্ট্রও সেই সুযোগ সুবিধা দেবে, এটাও আমরা দেখলাম। আর নেক্সট হচ্ছে মূল্যায়ন। আমরা কি দেখব এই ট্রুম্যান নীতির মূল্যায়নে? কি দেখব যে এক পৃথিবীতে প্রত্যক্ষ যুদ্ধের অবসান হয়, অর্থাৎ ট্রুম্যান এবং মার্শাল পরিকল্পনার ফলে হয়তো পৃথিবীতে সরাসরি, প্রত্যক্ষ মানে কি সরাসরি যুদ্ধ, আমি যেমন তোমাদের সঙ্গে সরাসরি ক্লাস করতে পারছি না, মিডিয়াম হিসেবে কাজ হচ্ছে, আর ক্লাস হলে সরাসরি ক্লাস নিতে পারতাম, বলতে পারতাম সুজয় বলো হ্যারি ট্রুম্যানকে, বলতে পারতাম শুভ বলো ট্রুম্যান পরিকল্পনা কত সালে ঘোষণা করেছে, আমি বলতে পারতাম অনামিকা বলো হ্যারি ট্রুম্যানকে, আমি বলতে পারতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কী কী দায়িত্ব নিয়েছে বলো, কিন্তু এখানে তো আর বলার কোনো অবকাশ নেই। সুতরাং এটা হচ্ছে প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ আর পরোক্ষ হচ্ছে সরাসরি যেটা সেটা হচ্ছে প্রত্যক্ষ, আর যেটা সরাসরি নয় সেটা হচ্ছে পরোক্ষ। তাহলে এখানে আমরা দেখছি যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে আর যুদ্ধের সম্ভাবনা থাকলো না বটে, কিন্তু ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল কার মধ্যে? আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে। কিন্তু এই ঠান্ডা লড়াইটা শুরু হলো এবং এইখানে দুটো সোভিয়েত রাশিয়া, এবং এখানে আমরা দুটো দেখব, একটা হচ্ছে পশ্চিমী যে পশ্চিমী শক্তিজোট, এটা গঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে। আর এদিকে আমরা দেখব রাশিয়ার সাম্যবাদী জোট গঠিত হবে, পাল্টা সাম্যবাদী জোট। এবং এই জোট পৃথিবীতে পরবর্তীকালে দেখব যেটা শুরু করবে এই দুটো জোটের মধ্যে, সেটা হচ্ছে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ, এটা শুরু হবে। তাহলে এইটা আমরা হ্যারি ট্রুম্যান নীতির মধ্যে দেখছি। এবং এটা সবথেকে বড় জিনিস যে যুদ্ধ হলো না বটে, কিন্তু যুদ্ধের জন্য পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেল। এবং আইজ্যাক ভয়েসচার, তোমরা নামটা মনে রাখবে, আইজ্যাক ভয়েসচার এবং D.F. ফ্লেমিং, এই দুই বিখ্যাত ঐতিহাসিক কি বলছেন? এই দুই বিখ্যাত ঐতিহাসিক বলছেন যে ঠান্ডা যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবী আবার দেখছে চাপ এবং পাল্টা চাপ। অর্থাৎ আমরা বাড়িতে ওপর চাপ পাল্টা চাপ দিই, মা যদি বলে যে এটা কর ওটা কর, তখন আমরা কি প্রতিশ্রুতি আমরা কি করি? তার সামনে, মায়ের সামনে আমরা কি বলি? হ্যাঁ করে দিতে পারি, আমাকে 15 টাকা দিতে হবে, কি 20 টাকা, কি 30 টাকা, এটা। তাহলে এটা আমরা কি করি? আমরা কাজটা করি বটে, কিন্তু বিনিময়, শর্তের বিনিময়। আমরা এখানে দেখব যে ওটা তো পরিবারে হলো, তাহলে দেশের ক্ষেত্রে কি হবে? আর জোটের ক্ষেত্রে কি হবে? আরও বৃহত্তর হবে, আরও মারাত্মক হবে, তাই না? তাহলে সোভিয়েত রাশিয়া যদি ইউরোপের বিভিন্ন জায়গায়, কিউবাতে, ভিয়েতনামে, কানাডাতে বা বিভিন্ন জায়গায় যদি ও প্রভাব বিস্তার করে, আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র সেও কিন্তু প্রভাব বিস্তার করছে। সোভিয়েত রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে বিভিন্ন দেশগুলোকে আর্থিক প্যাকেজ দিচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকলো না, সেও আর্থিক প্যাকেজ দেওয়া শুরু করলো। কারণ কি? কারণ হচ্ছে দুটোরই কারণ হচ্ছে সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে সাম্যবাদী ভাবধারা গড়ে উঠুক এবং তার প্রভাব বাড়ুক, সেটা বলয় তৈরি হোক, সে শক্তিমান হবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র সেও চাইছে পশ্চিমী ধনতান্ত্রিক জোট গঠন হোক, সেও তার শক্তি তৈরি হোক, একটা বলয় তৈরি হবে, সেও পৃথিবীতে প্রথম হবে। তাহলে কে প্রথম হবে? মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম হবে না সোভিয়েত রাশিয়া প্রথম হবে? এই নিয়েই দ্বন্দ্ব, এবং এই নিয়েই ঠান্ডা লড়াই, এবং এই নিয়েই আর্থিক প্যাকেজ, এবং এই নিয়েই তৃতীয় বিশ্ব দেশগুলোকে নিয়ে টানাটানি, এশিয়ার দেশগুলোকে টানাটানি, লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে টানাটানি, ইউরোপের দেশগুলোকে নিয়ে টানাটানি। এই দুটো
রাষ্ট্রের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েতের এই দুটো রাষ্ট্রের মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রুম্যান নীতি। পরিষ্কার, আশা করি তোমরা বুঝতে পারবে এবং বুঝতে পারাটা উচিত, কারণ একদম সুন্দর করে সহজ করে বললাম। আবার বলছি, মার্কিন কংগ্রেসে হ্যারি ট্রুম্যান 1947 সালের 17 মার্চ তিনি এই ট্রুম্যান নীতি ঘোষণা করেছিলেন, যার মূল বক্তব্য ছিল গণতন্ত্রকে রক্ষা করা, গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে রক্ষা করা, স্বাধীনতা রক্ষা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করা। বোঝা গেল? নেক্সট, এবার হচ্ছে লক্ষ্যে আমরা কি বলেছি, দুটো পয়েন্ট লিখেছি। ইউরোপের ভূখণ্ডের বাইরে বিশ্বজুড়ে সোভিয়েতের প্রভাব ও প্রতিপত্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। 2, সোভিয়েত শক্তি বলয়ের পাল্টা বিকল্প হিসাবে পশ্চিমী পুঁজিবাদী জোট গঠন। এবার সাহায্য করেছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস এবং তুরস্ককে কত কোটি? $40 কোটি দিয়ে সাহায্য করেছিল। আর কি বলেছিল? যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয় তারা সেখানেও যুদ্ধ করতে পিছপা হবে না, সেটা অবশ্য লিখিনি। এবার মূল্যায়নে কি বলেছি? পৃথিবীতে প্রত্যক্ষ যুদ্ধের অবসান হয় এবং ঠান্ডা লড়াই এইখান থেকেই শুরু হয়। আর কি বলেছি? ফ্লেমিং এবং ভয়েসচেয়ার এই দুইজন বিখ্যাত ঐতিহাসিকের একটু মূল্যবান মন্তব্যটা লিখে আসবে। মন্তব্যটা আর কিছুই নয় যে পৃথিবীতে সরাসরি যুদ্ধ বা প্রত্যক্ষ যুদ্ধ শুরু হলো না বটে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ, সোভিয়েত রাশিয়ার পাল্টা চাপ, এই যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে চাপ এবং পাল্টা চাপের রাজনীতির শিকার হতে বাধ্য হলো পৃথিবীর এই দুটি বৃহৎ মহাশক্তিধর দেশ, এবং তারই অনুকূলে থাকা অন্যান্য রাষ্ট্রগুলো এর প্রভাব থেকে নিজেদেরকেও মুক্ত করতে পারলো না। এই হচ্ছে লাস্ট আমরা লিখে আসবো। এই হচ্ছে ট্রুম্যান নীতির মূল পরিকল্পনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং বুঝতে যদি না পেরে থাকো অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে তোমাদের কমেন্ট জানাবে। আমি চেষ্টা করব আবার তোমাদেরকে এটাকে বোঝানোর জন্য। আমি লাগাতারভাবে 2024-এর জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো সব দিতে থাকবো। শুধু সময়ের অপেক্ষা, ভিডিওগুলো সময় করে একটু দেখে নেবে। সবাইকে ধন্যবাদ।